এখন আমাদের যে সংবিধান বিশেষজ্ঞ আছেন তিনি সবসময় সংবিধান দেখাচ্ছেন, এই আর্টিকেল সেই আর্টিকেল। তো আমার তো মনে হয় উনি সংবিধানকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন যে বাংলাদেশে যদি কেউ কোনোদিন একটা অ্যাটম বোম মারে তাহলে উনি বলবেন যেটা সংবিধানের ছিল না, তুমি বোমা মারলে কেন। মানে এত সংবিধান উনি মানে দেখাচ্ছেন। তো এই যে সংবিধানটা উনি দেখাচ্ছেন, এটা তো 72 সংবিধান। এখন 72 সংবিধানে কিন্তু যেটা 5th অ্যামেন্ডমেন্ট 6th শিডিউল যেটা, সেটার মধ্যে লেখা আছে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, লেখা আছে তার ছবি টাঙাতে হবে, লেখা আছে 7ই মার্চের ভাষণ ব্রডকাস্ট করতে হবে, লেখা আছে যে আপনার স্বাধীনতার ঘোষক মুজিবুর রহমান। অথচ আপনি পার্লামেন্টে বসে আরেকজনকে দিয়ে বলাচ্ছেন যে জিয়াউর রহমান ঘোষক, আপনি তার ছবি টাঙ্গাচ্ছেন না, আপনি তার ভাষণ দিতে পারছেন না। তো কনস্টিটিউশন তো আপনি ভায়োলেট করছেন। আপনি পিক অ্যান্ড চুজ করে তো কনস্টিটিউশন চালাতে পারেন না, আপনিই তো ভায়োলেট করছেন। নতুন সরকারের এই 5 মাস এই রাজনীতির এই যে প্রেক্ষাপট যেটা যাচ্ছে এখন, এনসিপি সার্বিক ভারত বাংলাদেশ এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনার কাছে কেমন লাগছে, আপনি কি বলবেন? প্রথমে আমি আমাদের যেটা জাতীয় রাজনীতি এটার উপরে কথা বলি, তারপরে বৈশ্বিক রাজনীতির উপর কথা বলবো। বৈশ্বিক রাজনীতি তো একটা এক্সটেনশন অফ জাতীয় রাজনীতি আর কি। মানে জনগণ রাজনীতিতে ফরেন পলিসিটা কি চায়, কি চাওয়া পাওয়া জনগণের, সেটার উপর নির্ভর করে আপনার বৈশ্বিক রাজনীতিটা কেমন হবে। প্রথম কথা হলো যে জুলাই অভ্যুত্থানের 2 বছর কাটছে, এই 5 তারিখে 2 বছর কমপ্লিট হবে। তো এই 5 মাসে সরকার আসার পরে আমি যে তাদের কার্যকলাপ দেখেছি, তাতে আমি কিন্তু জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন যেটা ছিল, এটা সবাই এখন বলছে, আমি একা নয়, যে সেই ব্যাপারে কিন্তু আমি খুব হতাশ। কারণ আমরা আশা করেছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পর গণভোটটা মেনে নেবে আর কি। গণভোটটা মেনে নেওয়ার 2টা কারণ, 2টা খুবই কম্পেলিং কারণ। একটা হলো যে 70% লোক জুলাই সনদকে নোট অফ ডিসেন্ট সহ কিন্তু তারা ভোট দিয়েছে, এবং স্বয়ং প্রাইম মিনিস্টার কিন্তু বলেছিলেন যে আপনারা আরেকটা ভোট দেবেন। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতায় আসার পর তারা একদম সরাসরি এটাকে নাকচ করে দিলেন। এমনকি সংবিধান সংস্কার যে তাদের নেওয়ার কথা ছিল, ওথ নেওয়ার বা শপথ নেওয়ার সংবিধান সংস্কার, যেটা আপনার পার্লামেন্টে যেটা আপনার সংস্কার কমিটি, সেটাতে শপথ তারা নেন নাই। তার মানে তারা জুলাইয়ের গণভোটটাকে তারা সরাসরি নাকচ করে দিল। তা এটাতে প্রথম যেটা সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশে, এবং ওনাদের যিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি সবসময় সংবিধানের কথা বলছেন যে এটা প্রেসিডেন্টের আইনের ভিতরে পড়ে না, অথবা আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডারে আপনার ইনস্টিটিউশনাল কোনো সংস্কারের প্রয়োজন নাই। কিন্তু যতই তারা সংবিধানের দোহাই দেখ না কেন, প্রথম কথা হলো যে যদি গণভোটটাকে তারা না মানে, তাহলে এই সরকারটা 1972 সংবিধানের দ্বারাই পরিচালিত হচ্ছে, তাই না? তো পরিচালিত হলো, প্রথম কথা হলো যে তাহলে তো এই নির্বাচনটা হওয়ার কথা না, নির্বাচনটা হওয়া উচিত ছিল 29-এ। এখন আমি নির্বাচনটা মানবো কিন্তু গণভোট মানবো না আইনের দোহাই দিয়ে। এখন ব্যাপারটা কি, সব কিছু তো আইন দ্বারা চলে না, আইনের ঊর্ধ্ব সংবিধানে অনেক জিনিস আছে, যেমন আপনার কনস্টিটিউশনাল প্রসেস যেটাকে আমরা বলি, বা
কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেটাকে আমরা বলি সেটা আছে, কনস্টিটিউশনাল স্পিরিটের কথা আছে। আরও কথা আছে যে কথা আপনার এই সরকার দেখাচ্ছেন সংবিধানের দোহাই দিয়ে, যে আপনার এইটা পার্লামেন্ট এখানে সুপ্রিম, মানে সংবিধান সংশোধন বা সংস্কার করার জন্য গণভোটের রায়টা আমাদের উপরে বাইন্ডিং না আইনগতভাবে। কিন্তু আমি এই কথাটা আগেও বলেছি, আবারও বলতে চাচ্ছি, যে যেখানে পার্লামেন্টারি সুপ্রিমেসির জন্ম যে দেশে, সেটা হলো ইউকেতে কোনো লিখিত কোনো সংবিধান নাই। ওখানে পার্লামেন্টে বিভিন্ন ধরনের স্ট্যাচু, কনভেনশন, নর্ম, সেগুলি দিয়ে সংবিধান চলে আর কি দেশটা সময়ের সঙ্গে কাঠামো। সেই দেশেও কিন্তু গণভোটকে মেনে নিয়েছে, যেমন 2016 সালে ব্রেক্সিট ওটা মেনে নিয়েছে, যদিও গ্যাপ খুব কম ছিল, কিন্তু যেহেতু ওটা না মানলে পরে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যেতে পারে, সেই জন্য তারা কিন্তু মেনে নিয়েছে, যদিও ওখানে পার্লামেন্টের সুপ্রিমেসি আছে। তারপরে তারা 2014 সালে বোধহয় ওই যে স্কটল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের উপরে যেটা গণভোট হয়েছিল সেটাও মেনে নিয়েছে। তারপর আর একটা গণভোট হয়েছিল 2011 সালে, সেটা হলো বোধহয় আপনার একটা ইস্যু ছিল ভোটের ব্যাপারে, সেটার টাইটেলটা এক্স্যাক্টলি আমার মনে নাই, কিন্তু সেটাও তারা মেনে নিয়েছে। তার মানে গণভোটকে সুপ্রিম পার্লামেন্টও মেনে নেয়, কারণ তা না হলে আপনি খালি আইনের ব্যাখ্যা দিলে রাজনৈতিক বিশৃঙ্খলা যেটা হয় সেটাকে ট্যাকেল করা যায় না। এখন আমাদের যে সংবিধান বিশেষজ্ঞ আছেন, তিনি সবসময় সংবিধান দেখাচ্ছেন, এই আর্টিকেল সেই আর্টিকেল। তো আমার তো মনে হয় উনি সংবিধানকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে যে বাংলাদেশে যদি কেউ কোনোদিন একটা অ্যাটম বোম মারে, তাহলে উনি বলবেন যেটা সংবিধানে ছিল না, তুমি বোমা মারলে কেন। মানে এত সংবিধান উনি মানে দেখাচ্ছেন। এই যে সংবিধানটা উনি দেখাচ্ছেন, এটা তো 72 সংবিধান। এখন 72 সংবিধানে কিন্তু যেটা 5th অ্যামেন্ডমেন্ট 6th শিডিউল যেটা, সেটার মধ্যে লেখা আছে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, লেখা আছে তার ছবি টাঙাতে হবে, লেখা আছে 7ই মার্চের ভাষণ ব্রডকাস্ট করতে হবে, লেখা আছে যে আপনার স্বাধীনতার ঘোষক মুজিবুর রহমান। অথচ আপনি পার্লামেন্টে বসে আরেকজনকে দিয়ে বলাচ্ছেন যে জিয়াউর রহমান ঘোষক, আপনি তার ছবি টাঙ্গাচ্ছেন না, আপনি তার ভাষণ দিতে পারছেন না। তো কনস্টিটিউশন তো আপনি ভায়োলেট করছেন। আপনি পিক অ্যান্ড চুজ করে তো কনস্টিটিউশন চালাতে পারেন না, আপনিই তো ভায়োলেট করছেন। আর যতদিন পর্যন্ত আপনার গণভোটকে এবং জুলাই সনদকে মেনে না নেবে, ততদিন পর্যন্ত এই সরকার অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় থাকবে। কারণ 72 কনস্টিটিউশন অনুযায়ী তাদের শেখ হাসিনা যদি, এই যে শুনছি যেটা রিউমার আমরা, যে শেখ হাসিনা নাকি আপনার 5th অগস্টে একটা প্রেস কনফারেন্স করবেন, জানি না সত্য মিথ্যা, কিন্তু ইন্ডিয়া এটা ভীষণভাবে ছড়াচ্ছে। এবং শেখ হাসিনা যদি বলে বসে যে আমি কোনো রিজাইন দিই নাই, দেখাও আমার রিজাইনেশন চিঠি, এবং চুপ্পু তার লোক, চুপ্পু একবার কিন্তু বলেছিল, একবার বলে ফেলেছিল না আমি কিন্তু পাই নাই, পরে আবার কারেক্ট করেছে। তো তাহলে শেখ হাসিনা বলবে আমিই তো তাহলে প্রাইম মিনিস্টার। এরা জোর করে ক্ষমতা দখল করেছে। জোর করে ক্ষমতা দখল করা মানে আর্টিকেল 7 এবং 6 এবং খতে আপনারা রাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আপনাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই কথাগুলি তো এই সরকারের মাথায় নিতে হবে। আর এটা যেহেতু তারা মাথায় নিচ্ছে না, সেহেতু তারা আপনার জুলাইকে স্বীকার করছে না, সেই জন্য আপনার জুলাইয়ের যারা পক্ষের লোক তাদেরকে তারা শত্রু মনে করছে। সুতরাং যে পার্লামেন্টে বিভিন্ন ইস্যু যেগুলি আমাদের জীবনকে প্রভাবিত করে, যেমন ধরেন কোটি কোটি ইয়াং ছেলের কোনো চাকরি নাই, তারা আপনার বিভিন্ন উপায়ে জীবনযাপন করার চেষ্টা করছে।
বিভিন্ন জায়গায় আপনার বিদেশে চলে যাচ্ছে বেআইনিভাবে। এই মালয়েশিয়াতে তো আমি শুনেছি যে কয়েক হাজার বাঙালি মানে বাংলাদেশি ওখানে যারা আহ, বেআইনিভাবে গেছে, মানে রিক্রুটিং এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে গেছে আর কি। তো সেখানে আপনার তারা নাকি জঙ্গলে আশ্রয় নিয়ে আছে, অ্যারেস্ট। এবং মালয়েশিয়ান জঙ্গল মানে কিন্তু ট্রপিক্যাল জঙ্গল। ট্রপিক্যাল জঙ্গল মানে মশা মাছি সরীসৃপ জাতীয় জিনিস, হিংস্র জন্তু জানোয়ার সবই আছে। তারপরে আপনার বহু লোক আপনার ভূমধ্যসাগর পার হতে ইটালি যাওয়ার জন্য। এই যে আপনার এত কষ্ট জনগণের, এই ইস্যুটাকে আলোচনা করা উচিত না যে আমরা কেমন করে এদেরকে রিহ্যাবিলিটেট করব। আর যে প্রোগ্রাম উনি নিয়েছেন, যে কার্ড, সেই কার্ডের দ্বারা উনি এই কোটি কোটি ইয়াংদেরকে আপনার 2,500 টাকা মাসে, তাদের জানি না তারা আওতার মধ্যে পড়বে কিনা,